সুপ্রিয় দর্শক সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন। আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার মোনা তাহসিন। আজ আমরা কথা বলবো এইডস কি, তার প্রতিকার ও প্রতিরোধ নিয়ে। এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য আমাদের সঙ্গে আছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন অনুষ্ঠানের শুরুতেই পরিচিত হয়ে নেই আমাদের আজকের অতিথির সাথে। ডাক্তার মেজর খসরুজ সামাদ 1967 সালের আগস্ট মাসে রাজশাহী জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1992 সালে রাজশাহী মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর এমফিল ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি আর্মড ফোর্সেস মেডিকেল কলেজের ফার্মাকোলজি বিভাগের ক্লাসিফাইড স্পেশালিস্ট হিসেবে কর্মরত। স্যার, আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ স্যার। আজ আমরা কথা বলবো এইডস নিয়ে। অত্যন্ত আলোচিত একটি টপিক এবং এই বিষয়টি নিয়ে আসলে আমাদের জানবার এবং জানাবার প্রয়োজন রয়েছে। তো প্রথমেই যদি জানাতেন এইডস কি এবং এটি কিভাবে হয়। নামের ভেতরে কিন্তু পরিচয় আছে, AIDS, এইডস। তাহলে এইটাকে আমরা শব্দ সংক্ষেপকে বড় করি। এতে অ্যাকওয়ার্ড, আইতে ইমিউন, ডিতে ডেফিসিয়েন্সি, এসতে সিনড্রোম। সিনড্রোম মানে কিছু লক্ষণ। তাহলে ডিতে ডেফিসিয়েন্সি, কিছু একটা ঘাটতি হচ্ছে। কি ঘাটতি হলো? ইমিউন। ইমিউন মানে কি? আমরা কম বেশি তথ্য প্রযুক্তির যুগে জেনে গেছি, এটা প্রতিরোধ ক্ষমতা। সেটা আবার কীরকম? অ্যাকওয়ার্ড মানে তাৎক্ষণিক। তাহলে একটু ব্যাখ্যার দাবি রাখে। আমাদের শরীর এমনভাবে অভিযোজিত যে আমাদের শরীরে যদি রোগ জীবাণু ঢোকে, সেটা ব্যাকটেরিয়া হোক, ভাইরাস হোক বা অন্যান্য যে সমস্ত অণুজীব আছে, সেগুলো যদি ঢোকে তাহলে সেগুলি আক্রমণ করার চেষ্টা করে এবং এই আক্রমণ হলে বড় ক্ষতি হয়ে যেতে পারে। সেই জন্য আমাদের শরীর ওই জীবাণুর স্পর্শেই অ্যাকওয়ার্ড মানে কিছু অর্জন করে যে তাকে ধ্বংস করে দেওয়ার জন্য। এটা একটি চলমান প্রক্রিয়া। মানে আমি বলতে চাইছি, আমরা সারা দিনই রোগ জীবাণু হয় ধুলা বাতাসে নিচ্ছি অথবা খাবারের মাধ্যমে ঢুকছে, কিন্তু প্রতিনিয়ত তো আমরা অসুস্থ হচ্ছি না। তাহলে ওই জীবাণুকে উপস্থিতিতে যে আমাদের রোগ জীবাণু প্রতিরোধ ক্ষমতা অর্জিত হলো তাকে অ্যাকওয়ার্ড ডেফিসিয়েন্সি সিনড্রোম বলা হচ্ছে। তাহলে এই অর্জন করার ক্ষমতাটা আমাদের শরীরটা থাকবে না। যেহেতু অর্জন করতে পারবে না, সুতরাং প্রকৃতি প্রদত্ত যেটুকু আছে সেটা যথেষ্ট থাকবে না, ফলে আমরা প্রতিনিয়তই অসুস্থ হয়ে যাব। এটা হচ্ছে তার লক্ষণ। এখন প্রশ্নটা আসলো, তাহলে এইডসটা কি? এটা একটা অণুজীব বাহিত রোগ, ভাইরাস। তার নামটা কি? HIV, হিউম্যান ইমিউনো ভাইরাস, HIV। তাহলে এটা একটা ভাইরাস। এইচে বুঝতে পারছি যে এটা মানুষের জন্য। ভাইরাস সম্বন্ধে খুবই প্রাসঙ্গিকভাবে একটা দুটা কথা বলা উচিত। আমরা সম্প্রতি দেখেছি যে ডেঙ্গু, তার কোনো চিকিৎসা হচ্ছে না এটা ভাইরাস দ্বারা, এবং রিয়ার পাঁচটা দেখেছি যে করোনা হওয়াতে পুরো সারা পৃথিবীটাই একটা মৃত্যুর ঝুঁকির মুখোমুখি পড়েছিল। তখনও বলা হচ্ছে যে এর কোনো সুনির্দিষ্ট চিকিৎসা নাই। তাহলে করোনার কোনো সুনির্দিষ্ট চিকিৎসা নাই, ডেঙ্গুর কোনো সুনির্দিষ্ট চিকিৎসা নাই, চিকুনগুনিয়ার কোনো নাই, নিপা ভাইরাসের নাই। ঠিক সমসাময়িকভাবে আমরা একই কথা বলতে চাচ্ছি যে HIV অর্থাৎ এইডসের যে জীবাণু, যে ভাইরাস, তার কোনো চিকিৎসা নাই। মানেটা কি? অর্থাৎ আমাদের যদি ইনফেকশন হয়, সেটা যারা কোনো ব্যাকটেরিয়া দ্বারা হয়, তাহলে অ্যান্টিবায়োটিক দিয়ে আমরা সেটাকে ধ্বংস করে দিতে পারি এবং আমাদের শরীর ভালো হয়ে যেতে পারে। কিন্তু অদ্যাবধি সুনির্দিষ্ট কোনো অ্যান্টিভাইরাল ইফেক্টিভ নাই, যেরকম অ্যান্টিবায়োটিক আছে, যে আমরা নিশ্চিত করে বলতে পারি যে এটা খেলে ভালো হয়ে যাবে। ধরো এক প্রস্রাবের প্রদাহ, সেখানে ইস্কেরিশিয়া কলাই নামে একটা অণুজীব পাওয়া গেল, তাকে যদি কট্রেমক্সাজল অথবা সিপ্রোফ্লক্সাসিন নামে অ্যান্টিবায়োটিক দেওয়া হয়, তাহলে সেটি ভালো হয়ে যায়। আমরা চিকিৎসকরা নিশ্চিত থাকি যে আরোগ্য সাধন হবে। কিন্তু এই যে অসুখগুলি বলেছি, অর্থাৎ ভাইরাস বাহিত, সেটার চিকিৎসা নিয়ে সংশয় আছে এবং সঠিক সময়ে নির্ণীত না হলে মৃত্যু হতে পারে। এখন আপনি আর একটা প্রশ্ন করেছেন যে এই ভাইরাসটা কোথা থেকে এসছে। মোটামুটি 50 বছর আগে পৃথিবীতে এটার প্রথম নির্ণয়টা হয়। তো আমরা এটুকু জেনেছি, একটা হচ্ছে যে মায়ের যদি কোনো কারণে এইডস আগে থেকেই থাকে, তার গর্ভস্থ যে শিশু সেটি যখন ভূমিষ্ঠ হবে তাহলে পারে তার এইডস হবে। 2, রক্ত যে আমরা নেই, সেই রক্তদাতার যদি HIV থাকে, তাহলে গ্রহীতার যদি হয় তাহলে এটা হবে। 3 হচ্ছে যারা নেশা করে, নেশা তো অনেক রকম আছে, যেটা নিডল দ্বারা হয়, যাতে সূচ থাকে। তো তারা করে কি, 3-4 জন নেশা একসাথে বসে, যারা নেশা করেন, একজন সূচ যেটা নেন ওর হাতে ওই নিডলটা দিয়ে নেন, ওভাবে 4-5 জন যখন বসে, তাহলে খ গ গরও ছড়িয়ে পড়লো। এইটা একটা। আর একটা জিনিস বলা অত্যন্ত প্রাসঙ্গিক, পবিত্র কোরআনে
সূরা আরাফে বলা আছে যে যদি হে মানব জাতি তোমাদের নির্দিষ্ট পথে যদি তোমরা যৌন সংসর্গ থেকে ব্যতিক্রমভাবে কোনো কিছু করো তাহলে পারে তোমাদের পর এত আযাব নাজিল হবে যে নগরী ধ্বংস হয়ে যেতে পারে। এটা সম্ভবত সমকামিতার কথা বলা হয়েছে, কেননা আমরা হযরত লূত আলাইহিস সালাম দেখেছি যে এই সময় ওই নগরীতে ব্যাপক পাপ ছড়িয়ে পড়ে এবং সমকামিতা হয় এবং নগরীটি ধ্বংস হয়ে যায়। তাহলে বিশ্বস্ত পার্টনার জীবনসঙ্গী একজন হওয়াটাই হচ্ছে নৈতিক। যারা পেশাগতভাবে যৌনকর্মী তাদের সাথে যদি কেউ সংস্পর্শে যায় এবং যারা সমকামী তাদের ক্ষেত্রে এটা বেশি হওয়ার ঝুঁকিটা বেশি থাকে। এক্ষেত্রে আমরা কি প্রতিরোধের কি ব্যবস্থা আসলে নিতে পারি? রাষ্ট্রীয়ভাবে 2 জায়গা থেকে ফোকাস করা হয়েছে। সিভিল সার্জন সিরাজগঞ্জ তিনি গণমাধ্যমকে আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন যে প্রায় 500-র মতো রোগী তারা নির্ণয় করতে পেরেছেন এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে একটা আলাদা স্পেসিফিক ওয়ার্ডই তৈরি করা হয়েছে এই এইডস রোগীর চিকিৎসার জন্য। তাহলে সরকারভাবে বলে দেওয়া হচ্ছে, এটা কোনো ভীতির জন্য না, বরং আমরা বলবো যে এটি সচেতনতার জন্য। এখন সিরাজগঞ্জে একটি নিষিদ্ধ পল্লী আছে, তো এর অর্থ এই না যে শুধুমাত্র সিরাজগঞ্জেই আছে। আমরা ওই টিপ অফ দ্য আইসবার্গের গল্প সবাই জানি যে বরফে হিমশৈলের মাত্র 8/1 দেখা যায়, 7/8 নিচে থাকে। তাহলে সেখানে একটা ক্র্যাশ প্রোগ্রামের মাধ্যমে একটা স্ক্রিন করা সম্ভব হয়েছে, ফলে জিনিসটি লুকানো থাকেনি, এটাকে আনা সম্ভব হয়েছে। এর অর্থ এই না যে শুধু সিরাজগঞ্জে এই ঘটনাটা ঘটে, ঠিক মানে এটা তো বিশ্বায়নের যুগ, মানুষ এক জায়গা থেকে যাচ্ছে আসছে, বিথিকি থেকে আসছে। আমাদের ব্যাপক সংখ্যক প্রবাসী ভাইয়েরা বিদেশে থাকেন, তারা বিভিন্ন কারণে সংক্রমিত হন, যে কারণে আমরা উচ্চারণ করলাম সেভাবে তারা আসেন, তারা তার স্ত্রীর সাথে থাকেন, হয়তো তার স্ত্রী একদমই অরক্ষণীয়া কিন্তু উনি এভাবে পেয়ে যাচ্ছেন, এভাবে এটা ছড়িয়ে পড়ছে। আর সমকামে এই আমরা যে উদাহরণটা দিয়েছি এটিও হচ্ছে। আর মাদকাসক্তি তো একটি আশঙ্কাজনক পর্যায়ে হয়েছে, এটা আমরা বলছি। তাহলে পারে আমরা যেটা বলতে চাইছি যে এই তৃণমূল থেকে আমাদেরকে স্ক্রিনিংটা করতে হবে। তৃণমূল থেকে করবার জন্য এই যে সাধারণ একটা নিডল থেকে, তাহলে এই সূচ কোনো ক্রমেই যেন নিডলটা একবারের ব্যবহার বেশি না করা হয়। আপনি হয়তো মনে করতে পারবেন যে আগে কিন্তু সূচ একাধিকবার ব্যবহার করা হতো গরম পানিতে ফুটিয়ে, তো এখন এটা 0 টলারেন্স। আমরা তো জানি না আসলে। আর একটি বিষয় সেটা হচ্ছে ইনকিউবেশন পিরিয়ড বলে আমরা একটা কথা বলি, যে রোগের জীবাণুটা ঢুকলো আর লক্ষণ প্রকাশিত হওয়ার যে মধ্যবর্তী সময়টা তাকে এই এইডসের ক্ষেত্রে অনেক বড় হতে পারে, এমনকি বছরের বেশি হতে পারে, এবং সেই ক্ষেত্রে লক্ষণগুলি প্রকাশিত হতে নাও পারে। এবং যেহেতু এইডস আমাদের অত বেশি মাথার ভেতর থাকে না, সুতরাং উনি যখন চিকিৎসা নিতে যান এটা এইডস উনি নিজেও ভাবতে পারেন না, উপস্থাপন করবার সময় এটা অন্য নন স্পেসিফিক কথাবার্তা চলে আসে। পাশাপাশি ক্ষেত্র বিশেষে চিকিৎসকও কখনো কখনো এটা মাথাতে নিতে একটু দেরি করেন যে এটা এইডস হতে পারে। তো আজকের প্রেক্ষাপটে যখন বাংলাদেশে একেবারে সুসংগঠিতভাবে কয়েকটা জায়গায় পাওয়া গেছে, তখন আমাকে যদি বলা হয় একজন চিকিৎসক হিসেবে আমি মনে করি যে এই স্ক্রিন প্রোগ্রামটা আরও প্রত্যন্ত অঞ্চলে যে সমস্ত ফোকাল পয়েন্ট যেগুলিতে ভালনারেবল সেইগুলিতে এটাকে আরও বেশি স্ক্রিন করা উচিত, যেন এটা ব্যাপকভাবে ছড়িয়ে সামাজিক থ্রেট হওয়ার আগেই এটা আমরা কন্ট্রোল করতে পারি। এইডস রোগটি আসলে যদি হয়েই যায়, এটি তো আসলে এক ধরনের ভয়ের নাম ছিল একটা সময়, যখন আমরা খুব একটা এই সম্পর্কে জানতাম না। অনেকেই ভাবতো যে আসলে এইডস রোগীর সাথে বসলে কিংবা একই জায়গায় বসে খাবার গ্রহণ করলে কিংবা একই যা উনি ব্যবহার করছেন কিংবা একই বিছানায় যদি থাকা হয়, সেক্ষেত্রে ছোঁয়াচে রোগ হিসেবে এটিকে ধরা হতো। আপনি তো বলেছেন আসলে কোন কোন মাধ্যমে ছড়ায়। এখন একটু জানাবেন যে আসলে এই রোগের কি উপসর্গ নিয়ে আসলে রোগীরা আপনাদের কাছে আসেন। আমি একটু আগে বলবার চেষ্টা করেছি যে এর ইনকিউবেশন পিরিয়ড অনেক বেশি। স্যার, বিরতিতে যাবার আগে জানতে চাইছিলাম যে এইডস রোগের কি উপসর্গ নিয়ে রোগীরা আপনাদের কাছে আসেন? এটার উপসর্গ এক রোগী থেকে আরেক রোগী ভিন্ন ভিন্ন হয়। আমরা একটু আগে বলেছি যে এটা ইমিউনিটি অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতা প্রায় ধ্বংস হয়ে যায় অ্যাকুয়ারটা, ফলে দৈনন্দিন জীবনে যে ইনফেকশনগুলি সেগুলি বেশি হয়। ধরা যাক কারো নিউমোনিয়া হয়েছে, মূলত লাংটা ভালনারেবল বাট নট নেসেসারিলি, তাহলে পারে কি হলো যে নিউমোনিয়া হতে পারে, অথবা বাংলাদেশের প্রেক্ষাপটে টিউবারকুলোসিস যক্ষাটা খুবই বেশি হয়, অর্থাৎ এটা সুপার অ্যাডেড ইনফেকশন। আগে ওনার কোভিড ছিল,
বাংলাদেশের প্রেক্ষাপটে যক্ষ্মার জীবাণু আমি আপনি হয়তো বহন করি, কিন্তু সেটা লক্ষণ প্রকাশিত হয় না। কিন্তু ওনার বেলা জেনে আক্রান্ত, তার এই টিউবারকুলোসিস হলো। বাংলাদেশের প্রেক্ষাপটে আমি আবারও বলছি, আবার যারা এই যে ইন্টারসিটি গাড়িতে চলাচল করেন তাদের ভেতরে এটা খুবই কমন প্রবণতা থাকার কারণে যে ল্যাটেন্ট টিউবারকুলোসিস যেটা লুকিয়ে ছিল সেটা ওনার হয়। এবং এটাও যে ক্লাসিক্যাল টিউবারকুলোসিস এটা না, আবার তার বিভিন্ন রকম এভিয়ান টিউবারকুলোসিস আছে। অর্থাৎ আমি বলতে চাইছি যে যক্ষ্মার বিভিন্ন রকম যে ধরন আছে সেটা তার হলে তাহলে তার প্রকাশটা আসলে টিউবারকুলোসিস অর্থাৎ যক্ষ্মার মতো করে হবে। তবে হ্যাঁ, যেটা হবে যে তার জ্বর হবে এবং যে কোনো ধরনের ইনফেকশন হবে। ফলে ইনফেকশন বলতে আমরা মাথার পা থেকে একদম সংশোধনী মাথা থেকে পা পর্যন্ত যত অর্গান আছে সব কিছুই হতে পারে। তার এনকেফালাইটিস হতে পারে, তার কনজাংটিভিটিস, তার নিউমোনাইটিস হতে পারে, পেরিকার্ডাইটিস হতে পারে, টনসিলাইটিস হতে পারে, এবং ফ্যাটাল যেগুলি আরও ডিসঅর্ডার আছে সেগুলি হতে পারে। তাহলে আমি আবার বলতে চাইছি যে যখন একটি মানুষের খুব ঘন 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 বিভিন্ন রকম অসুখ হবে, এই যে অসুখগুলি বললাম, তখন এই অসুখের কারণ খুঁজতে যেয়ে যদি আমরা দেখি তাহলে পরে আমরা এইডস হয়তো খুঁজে পাবো। আবার কথাটাকে যদি ঘুরিয়ে বলি, এইডসের কোনো প্রোটোটাইপ স্পেসিফিক ক্যারেক্টার ট্রেট নাই। যেরকম ডেঙ্গুর ক্ষেত্রে আগে বলা হতো যে জ্বর হবে 105, শরীর এত ব্যথা হবে যে মনে হচ্ছে যেন তাকে হাতুড়ি দিয়ে ভেঙে দেওয়া হয়েছে, এটা নাই। এটার ক্ষেত্রে ওই যে তার রোগ প্রতিরোধ ক্ষমতাটা চলে যাওয়ার ক্ষেত্রে ফলে এক একজন এক একভাবে ইনফেকশন হবে। এবং প্রফেশনাল হ্যাজার্ড বলে একটা কথা আছে। ধরেন যারা রঙের মিস্ত্রিতে কাজ করে, যারা ধুলাবালুর সাথে কাজ করে, তারা ধুলাবালু তাদেরকে ক্রমশ নিচ্ছেন, রং এখান থেকে নিচ্ছে, তাহলে পরে তার প্রফেশনকে আমরা অ্যাড্রেস করব এবং এটার সাথে কোরিলেট করে কিনা সেটা আমরা দেখব। তাহলে পরে সবচেয়ে বড় কথাটা হলো যে ওনার এই যে হিস্ট্রিগুলি আইদার উনি ড্রাগ নেন কিনা সুচের মাধ্যমে এবং ওনার মাল্টিপল পার্টনার আছে কিনা, এই দুটোকেই আমরা সবচেয়ে বেশি খুঁজে দেখতে হবে। একেবারেই স্যার, আমাদের অনুষ্ঠানে একটি নিয়মিত সেগমেন্ট হচ্ছে আমরা বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ আমাদের দর্শকদের দেখিয়ে থাকি, সেটি এখন দেখে আসবো। প্রিয় দর্শক, দেখছেন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। এ পর্যায়ে চলুন দেখে নেই বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের পুষ্টিবিদের কাছ থেকে। ইউরিন ইনফেকশন জনিত সমস্যা অনেকের মধ্যেই কিন্তু দেখা যায়, সেটি পুরুষ হোক কিংবা মহিলা হোক। এই ইউরিন ইনফেকশন জনিত সমস্যায় যদি আপনি সমাধান না নিয়ে আসেন, সেটি কিন্তু পরবর্তীতে আপনার ইউরিনারি ব্লাডারে বিভিন্ন ধরনের ক্ষতির সম্মুখীন করে দিতে পারে। সেজন্য আপনাকে অবশ্যই ইউরিন ইনফেকশন হলে ডাক্তারের ট্রিটমেন্টের পাশাপাশি সুষম খাদ্যাভ্যাস মেনে চলতে হবে। সুষম খাদ্যাভ্যাস বলতে বোঝাচ্ছি বেশ কিছু খাবারের কথা আমি এখন বলবো, যেই খাবারগুলো যদি আপনার প্রস্রাবে কোনো ধরনের সমস্যা বা ইউরিনারি ইনফেকশন হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই এড়িয়ে চলতে হবে বা বেশ কিছু খাবার অতিরিক্ত খাদ্য তালিকায় অ্যাড করতে হবে। সবার প্রথমে যদি বলতে হয়, যাদের ঘন ঘন বা ইউরিন ইনফেকশন বা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন জনিত সমস্যা হয় তাদের প্রচুর পরিমাণে পানি পান করতে হবে। পানি পান করার বিষয়ে তাদেরকে সতর্কতা মেনে চলতে হবে, কেননা দেখা যায় অনেকেই খুব অল্প পরিমাণে পানি পান করেন। এই অল্প পরিমাণে পানি পান করার কারণে তাদের ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন জনিত সমস্যা দেখা দিয়ে থাকে। নিয়মিত 10 থেকে 12 গ্লাস পানি শুধু পান করলে হবে না, পাশাপাশি বিভিন্ন ফলের জুস, ডাবের পানি, তরল বিভিন্ন খাবার, সুপি খাবার বা বিভিন্ন সবজি দিয়ে, চিকেন দিয়ে, ডিম দিয়ে তৈরি করা স্যুপ জাতীয় খাবারগুলো আপনি আপনার খাদ্য তালিকায় রাখার চেষ্টা করবেন। তাহলে দেখা যাবে যে আপনার দেহের পানির রিকোয়ারমেন্ট অনেকাংশে পূরণ করতে সেটি সাহায্য করে থাকে। এর পরবর্তীতে যদি বলতে হয়, বিভিন্ন ধরনের ইনফেকশন কমানোর জন্য আমরা ন্যাচারাল রেমেডিস হিসাবে অ্যান্টি ইনফ্লামেটরি খাবারগুলোর কথা বলে থাকি। তার মধ্যে ধরেন দারুচিনি হতে পারে, জিরা হতে পারে বা আদা হতে পারে। এই জাতীয় খাবারগুলো আপনি কিন্তু পানি দিয়ে ফুটিয়েও গ্রহণ করতে পারেন, তাহলে ইনফেকশনের যে জটিলতাগুলো আছে সেগুলো কিছুটা কমাতে সাহায্য করবে। কুসুম গরম পানি মাঝে মাঝে পান করতে পারেন। প্রচুর পরিমাণে ফলমূল, শাকসবজি গ্রহণ করার পাশাপাশি অতিরিক্ত পরিমাণে রিফাইন কার্বোহাইড্রেট যেগুলো আছে বা যেই খাবারগুলোর কথা আমরা বলে থাকি যে সাদা আটা থেকে তৈরি করা খাবার, এগুলো কিন্তু এড়িয়ে চলতে হবে। যেমন সেটি পাউরুটি হতে পারে, সেটি পাস্তা হতে পারে বা বাইরে থেকে কিনে নিয়ে আসে বিভিন্ন ধরনের বার্গার, স্যান্ডউইচ বা এই জাতীয় খাবার যেগুলো আছে এগুলোও কিন্তু এড়িয়ে চলার চেষ্টা করতে হবে। টেস্টিং সল্ট, ক্যাচআপ এই জাতীয় জিনিসগুলো এড়িয়ে চলতে হবে, কেননা এগুলো কিন্তু দেখা যায় যে আপনার ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন জনিত সমস্যা বাড়িয়ে দিতে পারে। লাল মাংস, গরুর মাংস, খাসির মাংস, ভেড়ার মাংস, দুম্বার মাংস এগুলো এড়িয়ে চলার চেষ্টা করতে হবে, কেননা অতিরিক্ত লাল মাংস গ্রহণ করার ফলে এই জটিলতাগুলো বেড়ে যেতে পারে।
আর ইউরিনারি ট্র্যাক ইনফেকশন জনিত সমস্যা আমরা সবসময় বলে থাকি অতিরিক্ত মশলাদার খাবার এড়িয়ে চলতে হবে, কেননা অতিরিক্ত মশলাদার খাবারও এই সমস্যা বাড়িয়ে দিতে পারে। কম মশলা জাতীয় পাতলা তরল লিকুইড যে খাবারগুলো আছে সেগুলো তো গ্রহণ করবেন, তরকারিগুলো ভুনে নেওয়ার পরিবর্তে চেষ্টা করতে হবে সেগুলো পাতলা ঝোল করে তৈরি করে গ্রহণ করার জন্য। এরপরে যদি অন্যান্য খাবারগুলোর কথা বলতে হয়, যে আপনি আপনার খাবারের যে তালিকায় কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, মিনারেলস, পানি এটির একটি গুড রেশিও তৈরি করে গ্রহণ করার চেষ্টা করবেন, তাহলে দেখা যাবে সেটি কিন্তু আপনার এই সমস্যাগুলো সমাধান করার ক্ষেত্রে সাহায্য করবে। আর যাদের ফ্রিকুয়েন্টলি বা বারে বারে ইউরিনারি ট্র্যাক ইনফেকশন জনিত সমস্যা হয় তারা অবশ্যই ডাক্তারের অবজারভেশনে থাকবেন, তাহলে দেখা যাবে যে এই সমস্যাগুলো কিন্তু প্রকট আকার ধারণ করবে না। স্যার, একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে আছি, যেহেতু আজকে আমরা এইডস নিয়ে কথা বলেছি এবং আপনি এইডস কিভাবে ছড়ায় এবং সেটিকে আসলে অ্যাড্রেস করে কিভাবে প্রতিরোধ করতে হবে সেটিও আমরা বুঝতে পেরেছি। তো এর কোনো চিকিৎসা রয়েছে কিনা সবশেষে যদি আমাদের দর্শকদের আপনি জানাতেন। সুনির্দিষ্ট চিকিৎসাটা নাই, কিন্তু সাপোর্টিভ ট্রিটমেন্ট আছে। অর্থাৎ যার এইচআইভি হয়ে গেছে ইনফেকশনটা, তাহলে আমরা বারবার বলেছি অন্যান্য ইনফেকশন হয়, তাহলে সেই যখন ইনফেকশন যেন না হয় তার জন্য যথেষ্ট মনিটর করা, এবং যদি ইনফেকশন হয়েই যায় তাহলে পারে তার চিকিৎসা করা, এবং যদি হয়ে যায় তাহলে তার জন্য অন্য জটিলতা না হয় সেদিকে লক্ষ্য রাখলে পারেই রোগী অনেক ক্ষেত্রেই ভালো থাকবে, কষ্ট কম হবে এবং হয়তো দীর্ঘ জীবন দেওয়া সম্ভবও হতে পারে। অনেক অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসবার জন্য। আপনাকে ধন্যবাদ জানাই। সুপ্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল এইডস, তার প্রতিকার ও প্রতিরোধ নিয়ে। আশা করছি আমাদের আজকের এই আলোচনা আপনাদের অনেক ভালো লেগেছে। চলুন এ পর্যায়ে দেখে নেই কি থাকছে আগামী পর্বের স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠান। আমাদের দেশে যারা কোয়াক বলি আমরা বা যেটাই বলি পল্লী চিকিৎসক হোয়াট এভার ইট ইজ, যাদের কোনো রেজিস্ট্রেশন নাই, দে আর নট রেজিস্টার্ড ডক্টর, তারাও যথেচ্ছভাবে অ্যান্টিবায়োটিক ব্যবহার করছে। আর একটা ব্যাপার হলো আমরা ফার্মেসিতে গেলেই উইদাউট প্রেসক্রিপশন উই আর গেটিং অ্যান্টিবায়োটিক। সো সবগুলি মিলে আমার মনে হচ্ছে অ্যান্টিবায়োটিকের ব্যবহার প্রপারলি আমাদের দেশে হচ্ছে না। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের প্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com এ। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। আজ এখানেই শেষ করছি, আবারও দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন নিরাপদে। আল্লাহ হাফেজ।